আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। বৈশ্বিক করোনার প্রভাবে আমাদের শিক্ষা কার্যক্রম যখন প্রায় বন্ধ, তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা গত কয়েকটি মাস যাবৎ আমাদের অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ক্লাস শুরু করছি। আমরা বিগত ক্লাসে আমাদের সিলেবাসের HTML এর পার্ট নিয়ে আলোচনা করছি। তো বিগত ক্লাসে আমরা HTML পার্টের হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ HTML এর ফরম্যাটিং ট্যাগ ও ওয়েব পেজ তৈরি। আসলে আমরা মূলত HTML এর ফরম্যাটিং ট্যাগ দেখব, কিভাবে আমরা ওয়েব পেজে এটি ব্যবহার করব সেই সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তো আমাদের এই পার্ট শেষে তোমরা যেটি শিখতে পারবে, ফরম্যাটিং কি তা বলতে পারবে, ফরম্যাটিং ট্যাগ কি তা বলতে পারবে, এবং HTML এ ব্যবহৃত ফরম্যাটিং কাজের ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ HTML এ আমরা কি কি ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করি, সবচেয়ে বহুল ব্যবহৃত যে ট্যাগগুলো, আমরা মূলত সেই ট্যাগগুলো সম্পর্কে আজকের এই ক্লাসে শিখব। তো ফরম্যাটিং, আমরা সাধারণত ফরম্যাটিং বলতে যেটা বোঝায় সেটা হলো কোনো কিছুকে সৌন্দর্য বর্ধন করা অথবা কোনো কিছুকে সাজিয়ে গুছিয়ে তোলা। তো আমরা ওয়েবসাইটের ভাষায় আমরা বলতে পারি কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করাকেই ফরম্যাটিং বলা হয়। ফরম্যাটিং হলো টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েব পেজে ফুটিয়ে তোলার পদ্ধতি। তো আমরা যদি কোনো লেখাকে আমরা ওয়েবসাইটে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই ফরম্যাটিং সম্পর্কে ধারণা নিতে হবে। ফরম্যাটিং ট্যাগ কি? HTML এ ফরম্যাটিং এর কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয়, সহজ কথা আমরা এখানে যে ট্যাগগুলো ব্যবহার করব ফরম্যাটিং এর জন্য, অর্থাৎ টেক্সটের সাথে সম্পৃক্ত, সেই ট্যাগগুলোকে আমরা বলবো ফরম্যাটিং ট্যাগ। তো টেক্সট ফরম্যাট বলতে সাধারণত অক্ষর ফরম্যাট ও প্যারাগ্রাফ ফরম্যাট দুটাকে বোঝায়। আমরা যদি কোনো সিঙ্গেল একটা অক্ষরকে ফরম্যাট করতে চাই তাও আমরা পারবো, আবার আমরা যদি সম্পূর্ণ একটি প্যারাগ্রাফকে ফরম্যাট করতে চাই তাও আমরা পারবো। তাহলে আমরা একটি সিঙ্গেল অক্ষরকেও ফরম্যাট করতে পারবো, একটা সমগ্র প্যারাগ্রাফকেও ফরম্যাট করতে পারবো। তাহলে অক্ষর ফরম্যাটের মধ্যে থাকে সাধারণত অক্ষর কেমন হবে, ছোট না বড়, অক্ষর বাঁকা না মোটা, অক্ষরের নিচে কি আন্ডারলাইন করব নাকি করব না, এবং অক্ষরের কালার কেমন হবে ইত্যাদি। আর প্যারাগ্রাফের ফরম্যাট হলো প্যারাগ্রাফের প্রথম অক্ষর কেমন হবে। আমরা সাধারণত যখন কোনো নিউজ পেপার পড়ি আমরা দেখি যে ওখানে প্রথম অক্ষরটা অনেক সময় অনেক বড় হয়, তারপরের গুলো আস্তে আস্তে ছোট হয়, তারপরে অন্যদের তুলনায় এটা কি বড় হবে না সমান হবে, লাইন একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব কতটুকু হবে, এবং লাইনের বিন্যাস কেমন হবে, সেই জিনিসটি আমরা প্যারাগ্রাফের মধ্যে ইচ্ছে করলে ট্যাগ দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। তো আমরা কিছু উদাহরণ দেখি। আমরা এখানে ট্যাগগুলো সম্পর্কে এখন ভালো করে দেখব যে কোন লেখাটি লিখলে আমরা কোন কাজটি করতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন, তুলনামূলক
ছোট, ওয়েব পেজ লেখাটা বড়, ওয়েবসাইট লেখাটি এখানে কি ছোট। তাহলে আমরা যদি কোনো লেখাকে ছোট লিখতে চাই তাহলে আমরা সেখানে ব্যবহার করতে পারি স্মল ট্যাগ। তাহলে আমাদের ছোট লেখার জন্য কি ট্যাগ ব্যবহার করতে হবে? স্মল ট্যাগ। এখন আমরা আবার দেখতে পাচ্ছি ওয়েব পেজ এর লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি বড়। তাহলে ওয়েবসাইট লেখাটি কি রকম এখানে? বড়। আর এই বড় লেখার জন্য আমরা ট্যাগ ব্যবহার করতে পারি বিগ। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন বলতে পারো কেউ? মোটা। ওয়েব পেজ লেখাটি একটু চিকন, ওয়েবসাইট লেখাটি মোটা। তো আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, এটাকে আমরা কম্পিউটার ভাষায় বলি বোল্ড। বোল্ড করতে চাই অথবা গাঢ় করতে চাই, বাংলা যদি বলি আমরা গাঢ় করতে চাই, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে দুটি ট্যাগ। আমরা ব্যবহার করতে পারি বি লিখলেও আমাদের লেখাটি গাঢ় হবে, অথবা আমরা স্ট্রং লিখলেও আমাদের লেখাটি বোল্ড হবে। তো বোল্ডের বি ব্যবহার করা হয়েছে এখানে একটি ট্যাগে, আরেকটা ট্যাগে আমরা স্ট্রং ব্যবহার করেছি। দুটি ট্যাগের কাজই একই রকম। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়েব পেজ লেখাটি কেমন। তোমাদের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, ওয়েব পেজের নিচে আমরা একটি দাগ দেখতে পাচ্ছি, অর্থাৎ আন্ডারলাইন দেখতে পাচ্ছি। ওয়েব পেজ লেখাটির নিচে একটি আন্ডারলাইন রয়েছে। তাহলে আমরা যদি কোনো লেখাকে নিচে আন্ডারলাইন দিতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারবো? আমরা ইউ ট্যাগ ব্যবহার করব অথবা ইনস ট্যাগ ব্যবহার করব। তবে আমরা বহুল ব্যবহৃত, আমরা উপরে দুটি ট্যাগ দেখেছি, ওখানেও বহুল ব্যবহৃত হলো বি ট্যাগ এবং এখানে বহুল ব্যবহৃত হলো ইউ ট্যাগ। সাধারণত আমরা ইনস ট্যাগ তেমন একটা ব্যবহার করি না। এরপরে আমরা আরেকটি লেখা দেখতে পাচ্ছি। লেখাটির কি পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, লেখাটি একটু বাঁকানো। লেখাটি একটু বাঁকানো আছে। এটাকে আমরা সাধারণত কম্পিউটার ভাষায় ইটালিক বলি। তো আমরা যদি ইটালিক লেখা ওয়েবসাইটে লিখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আই ট্যাগ ব্যবহার করতে হবে বা ইএম ট্যাগ ব্যবহার করতে হবে। এখানেও আই ট্যাগটা বহুল ব্যবহৃত, ইএম ট্যাগটা সাধারণত আমরা ব্যবহার খুবই কম করে থাকি। তাহলে আমরা এখানে কয়টি ট্যাগ শিখলাম? 5টি। এখানে আমরা অলরেডি 5টি ফরম্যাটিং ট্যাগ শিখেছি। প্রথমে আমরা পেলাম স্মল, লেখাকে ছোট করার জন্য, তারপরে পেলাম বিগ, লেখাকে বড় করার জন্য, তারপরে আমরা পেলাম বি, লেখাকে বোল্ড করার জন্য, তারপরে আমরা পেলাম ইউ, লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য, এবং তারপরে আমরা পেলাম আই, লেখাকে বাঁকানোর জন্য বা ইটালিক লেখার জন্য। এরপরে ওয়েব পেজ লেখা আছে, এটা কি রকম আছে তোমরা দেখতে পাচ্ছ। লেখাটির মাঝখান দিয়ে কাটা আছে। তাহলে লেখার মাঝখান দিয়ে কি আছে? কাটা আছে। এটাকে আমরা লাইন থ্রো বলি। তো লাইনটা কাটা আছে। এই কাটা যদি আমরা কোনো লাইন দিতে চাই তাহলে আমাদেরকে 3টি ট্যাগ আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি, তবে সাধারণত আমরা ডেল ট্যাগ ব্যবহার করে থাকি। তো আমরা এখানে ডেল ট্যাগ দিয়েও একই কাজটি করতে পারি, এস ট্যাগ দিয়েও কাজটি করতে পারি, স্ট্রাইক ট্যাগ দিয়েও কাজটি করতে পারি। এরপরে আমরা দেখা যাচ্ছে এক্স স্কয়ার লেখা আছে। লেখাটিতে 2কে কিভাবে দেওয়া আছে? উপরে দেওয়া আছে। এটি একটি ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি ওয়েবসাইটে কোনো লেখাকে স্কয়ার হিসেবে ব্যবহার করতে চাই বা উপরে লিখতে চাই, সাধারণত আমরা লিখি ডেল টিম, উপরে ছোট করে লেখা থাকে টিম। তাহলে আমরা ওই কাজটি কিভাবে করতে পারি? তো ও কাজটি করার জন্য আমরা যেটা করব সেটার নাম হলো সুপারস্ক্রিপ্ট, পাওয়ার বা সুপারস্ক্রিপ্ট। এখানে এটিকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্টের লেখার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটির নাম হলো সুপ। অর্থাৎ সুপারস্ক্রিপ্টের প্রথম 3 অক্ষরকে এখানে ট্যাগ হিসেবে ধরা হয়েছে সুপ। অর্থাৎ আমরা কোনো লেখাকে যদি পাওয়ার হিসেবে দিতে চাই তাহলে আমরা সুপ ট্যাগ ব্যবহার করব। এরপর আমরা দেখতে পাচ্ছি x2, লেখাটিকে 2 কিভাবে দেওয়া আছে? নিচে দেওয়া আছে সাবস্ক্রিপ্ট হিসেবে। এটাকে আমরা বলবো সাবস্ক্রিপ্ট।
তবে সাবস্ক্রিপ্ট লেখার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটি হলো সাব। সাবস্ক্রিপ্ট লেখার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব তা হলো সাব। নিজের ইচ্ছা মতো ফরম্যাটিং করার জন্য আমরা অর্থাৎ আমরা যে কোনো ভাবে ইচ্ছে করলে লিখতে পারবো যদি আমরা ফ্রি ট্যাগটি ব্যবহার করি। কি ট্যাগ ব্যবহার করব? যদি আমরা ফ্রি ট্যাগটি ব্যবহার করি তাহলে আমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারবো। তাহলে আমরা এখানে আরো 4টি ট্যাগ শিখলাম। যদি কোনো লেখার মাঝখান দিয়ে দাগ কাটা দিতে হয় তাহলে আমরা ডেল ট্যাগ ব্যবহার করব। যদি আমরা কোনো লেখার উপরে কোনো ফাওয়ার দিতে চাই তাহলে আমরা সুব ট্যাগ ব্যবহার করব। আমরা নিচে যদি কোনো ফাওয়ার দিতে চাই তাহলে সাব ট্যাগ ব্যবহার করব এবং আমরা যদি লেখাকে ইচ্ছে মতো ফরম্যাটিং করতে চাই তাহলে আমরা ফ্রি ট্যাগ ব্যবহার করব। তো আমাদের এই মোটামুটি জনপ্রিয়ভাবে যে ফরম্যাটিং ট্যাগগুলো ব্যবহার করা হয় সেটি আমরা আলোচনা করেছি। এখন আমরা এই ফরম্যাটিং ট্যাগগুলোর ব্যবহার দেখব। আসলে আমাদের ওয়েবসাইটে এগুলো কিভাবে আমরা কাজ করে সেটি প্র্যাকটিক্যালি আমরা এখন দেখব। তো আমি আগেই ক্লাসের সময় বাঁচানোর জন্য একটি ডকুমেন্ট করে রেখেছি। তোমরা এই ডকুমেন্ট থেকে দেখতে পারো যে কিভাবে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করেছি। আমরা এখানে প্রথমে HTML এর একটি বেসিক স্ট্রাকচার লিখেছি, তারপর আমরা প্রথমে ফ্রি ট্যাগ ব্যবহার করেছি। আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা যে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য প্রথমে পি ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা এখানে একটি ফ্রি ট্যাগ ব্যবহার করলাম। ফ্রি ট্যাগে আমরা একটা নরমাল টেক্সট লিখলাম এবং এরপর আমরা ছোট লেখার জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করলাম এখানে। তারপরে আমরা বিগ লেখার জন্য বিগ ট্যাগ, আমরা অর্থাৎ ওখানে যতগুলো ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি এখানে ততগুলো ট্যাগই দেওয়া আছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ফাঁকা করে দিই যেন তোমরা সহজে তোমাদের চোখে পড়ে। তো আমরা এখানে প্রথমে স্মল ট্যাগ ব্যবহার করেছি ছোট লেখার জন্য। আমরা জানি বিগ বড় লেখার জন্য বিগ ট্যাগ ব্যবহার করা হয়। কোনো লেখাকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করেছি এবং আমরা কোনো লেখাকে যদি আবারও বোল্ড করতে চাই আরেকটি কমান্ড আছে, জানি আমরা স্ট্রং লিখে করেছি। তারপরে আমরা ইউ দিয়ে দেখিয়েছি কিভাবে আন্ডারলাইন করা যায়, তারপরে ইঞ্চ দিয়ে দেখানো হয়েছে, তারপরে আই দিয়ে ইটালিক লেখা করা হয়েছে এবং ইয়া দিয়েও ইটালিক লেখা, অর্থাৎ দুটো দিয়ে আমরা জানি ইটালিক লেখা যায়। ডেল দিয়ে আমরা জানি স্ট্রাইক করা যায়, এস দিয়েও স্ট্রাইক করা যায়, স্ট্রাইক লিখেও স্ট্রাইক করা যায় এবং সাব দিয়ে আমরা জানি সাবস্ক্রিপ্ট করা যায় এবং সুব দিয়ে সুপারস্ক্রিপ্ট করা যায়। তো আমরা দেখি এই ফাইলটির আউটপুট আমরা কি রকম পাই। আমরা ব্রাউজারে এটিকে ওপেন করে আমরা দেখলাম আমাদের আউটপুটটি কি রকম। এখানে প্রথম লেখাটা বড়, তারপরে ছোট লেখার জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করেছি। বড় করে লেখার জন্য এটা দেখা যাচ্ছে আমরা আরেকটু বড়। এই বড় করে লেখার জন্য আমরা বড় লিখেছি। আমি একটু জুম বাড়িয়ে দিলাম যেমন তোমরা ভালোভাবে দেখো। তাহলে প্রথমটা আমরা লিখেছিলাম নরমাল টেক্সট হিসেবে, দ্বিতীয়টি আমরা দেখেছিলাম ছোট, তারপরে বড়, তারপরে বোল্ড দুটো করেছিলাম, আন্ডারলাইন দুটো করেছিলাম, ইটালিক লেখা করেছিলাম দুইটি, স্ট্রাইক করেছিলাম তিনটি এবং একটাকে সাবস্ক্রিপ্ট করেছিলাম, একটাকে সুপারস্ক্রিপ্ট করেছিলাম এবং ফ্রি টেক্সট দিয়ে আমরা এখানে বিভিন্ন লেখা লিখেছিলাম। এই লেখাটি আমরা যদি লিখতে হয় আমরা নরমালি লিখতে পারবো না, অবশ্যই ফ্রি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন কিছুটা পরিবর্তন করে দেখি যে আমরা এখানে লিখেছি দিস ইজ নরমাল টেক্সট। আচ্ছা, এখানে আমরা কোনো নতুন কোনো ডামি টেক্সট দিয়ে, আমরা জানি ডামি টেক্সট আনতে হলে ইন্টারনেটে কিছু পদ্ধতি আছে। আমরা যদি লরেম ইপসাম লিখি এখানে কিছু ডামি টেক্সট পাওয়া যাবে যেখান থেকে আমরা ডামি টেক্সট ব্যবহার করতে পারি। যাক, এখানে নেটওয়ার্ক কানেকশনের সমস্যা, যার কারণে আমরা এখান থেকে একটি লেখা নিচ্ছি। লেখা নেওয়ার পরে আমরা এখানে লেখাটি দিলাম। তাহলে এখানে আমরা একটা লেখা লিখেছি। এখন আমরা এখানে ওই লেখাটিকে আবার এখানে দিচ্ছি।
আচ্ছা, আমরা যদি এখানে লিখি h আমরা এখানে যদি লিখি h, এখানে আমরা দিলাম 2 এবং এখানে আমরা দিলাম ও, তাহলে আমরা দেখি যে আউটপুটে কি পাই। আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে ফিরে গেলাম। ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করলাম। দেখো আমরা যে নতুন লেখাটি লিখেছি সেই লেখাটি পেলাম কিনা, এই যে এখান থেকে। তাহলে আমরা সেই লেখাটি আবার এখানে দেখতে পাচ্ছি এবং আমরা H2O লিখেছি। দেখো আমরা এখানে কিন্তু H2O পানির সংকেতটা সহজেই লিখতে পেরেছি। এবং আমরা যদি লিখতে যাই যে x স্কয়ার, তাহলে আমরা কিভাবে লিখবো এখন? তাহলে আমরা এখানে দিব x, এখানে দিব 2 এবং এই লেখাটা আমরা রাখবো না। তাহলে আমরা এটাকে সেভ করব। সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই, তাহলে কি হয়ে গেল? x স্কয়ার হয়ে গেল। এখন কথা হলো আমরা এই কাজগুলো একটি প্যারাগ্রাফের ভিতরে করতে পারি কিনা। এখানে তো আমরা অনেকগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ নিয়ে লিখেছি। আমরা ইচ্ছা করলে এই কাজটি একটি নির্দিষ্ট প্যারাগ্রাফের মধ্যেও করতে পারি, সব কাজগুলো। আমরা এই জন্য একটি বড় টেক্সট নিয়ে নিব। আমরা দেখি কোনো বড় টেক্সট আমরা পূর্ব থেকে খুঁজে পাই কিনা। এখানে আমরা যত টেক্সট আছে আমরা সব টেক্সট গুলো নিয়ে নিলাম এবং এটি আমরা এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমরা চাচ্ছি যে আমরা, খেয়াল করবো, আমরা চাচ্ছি যে আমরা শুধু ইন্টারনেট লেখাটিকে আমরা কি করব? মোটা করে লিখবো। তাহলে আমরা কি করব? এখানে আমরা বি ট্যাগ দিয়ে দিব এবং এখানে আমরা বি এর ক্লোজিং ট্যাগটা দিয়ে দিব। তাহলে আমরা এখানে বি ট্যাগ এবং বি এর ক্লোজিং ট্যাগটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সেভ করে দেখি যে আমাদের আউটপুট আমাদেরকে কি দেখায়। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট লেখাটিকে আমরা ইচ্ছে করলে বোল্ড করতে পেরেছি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এখানে ইন্টারনেট লেখাটিকে বোল্ড করতে পেরেছি। এভাবে তোমরা প্রতিটি জিনিসে, প্রতিটি জায়গায় ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবে। আশা করি তোমরা আইডিয়া পাচ্ছ। আমরা যদি ইচ্ছে করি যে আমরা মডেমের নিচে একটি আন্ডারলাইন দিব, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ইউ যদি আমরা এখানে ব্যবহার করি, আমরা মডেমের নিচে একটি আন্ডারলাইন দিতে পারবো। তো আমরা এটিকে সেভ করলাম। সেভ করার পরে আমরা যখন এখানে রিফ্রেশ দিব, আমরা দেখবো যে আমাদের মডেমের নিচে আমরা একটা আন্ডারলাইন পেয়েছি। তাহলে এভাবে আমরা একটি প্যারাগ্রাফের ভিতরেই সকল ধরনের ফরম্যাটিং ট্যাগ ইচ্ছে করলে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি সবগুলো দেখালাম না, তোমরা বাসায় এটি প্র্যাকটিস করবে। প্রতিটি লেখাকে যেখানে তোমরা যে জিনিসটি দিতে চাও ইচ্ছে করলে সেখানে সেই ট্যাগটি ব্যবহার করে তোমরা কাজটি সম্পন্ন করতে পারবে। বাসা যাদের কম্পিউটার আছে তারা তো সহজেই প্র্যাকটিস করতে পারবে। আর আমি বাসা যাদের কম্পিউটার নাই তাদের কিন্তু সবার প্রায় অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইলে এআর রাইটার নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করেও আমরা ইচ্ছে করলে এই কাজটি করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে ভিডিওটি বারবার দেখবে,
যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাকে সমাধান করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।